কুইক রেন্টাল নিয়ে আদালতে কেন প্রশ্ন তোলা যাবে না, দায় মুক্তির বৈধতা নিয়ে হাইকোর্টের রুল, পছন্দের ব্যক্তিদের সুবিধা দেয়া নিয়েও প্রশ্ন। আদালতের এখতিয়ার রদ করতে পারে এমন কোনো তো আইন হতে পারে না। যাদের সাথে সরকারের দহরম মহরম বেশি তারাই হাজার হাজার কোটি টাকা লাভবান হয়েছে। কোনো সভ্য রাষ্ট্রে কোনো মন্ত্রী এরকম একক ক্ষমতা থাকতে পারে না। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সহ ২৬ মন্ত্রী এমপির দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। হত্যা মামলায় হাজী সেলিম ৫ দিনের রিমান্ড। সাইফুল্লাহ হত্যা হলো পরিকল্পনা, সহায়তা এবং ষড়যন্ত্রে কারা জড়িত এই বিষয়গুলি উদ্ঘাটন করার জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। আসামির বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। নির্দিষ্ট কোনো অভিযোগ নাই, সুতরাং আমার এই আসামির বিরুদ্ধে এই রিমান্ডের কোনো যৌক্তিক কোনো কারণ নাই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দিতেই হবে, তৈরি হচ্ছে ফর্ম, না দিলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি সচিবের। ১৫% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল। সাভার গাজীপুরে শ্রমিক অসন্তোষ তৈরির চেষ্টায় বহিরাগতরা, শ্রম ও স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বিজিএমইএ নেতাদের বৈঠক। রাত থেকে সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর অভিযানের সিদ্ধান্ত। বিডিআর হত্যাকাণ্ডের পুনঃতদন্ত প্রক্রিয়া শিগগিরই শুরু হবে। প্রাক্তন সেনা সদস্য হিসেবে বিচার চাইলেন স্বয়ং স্বরাষ্ট্র উপদেষ্টা। সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার ঘোষণা। আওয়ামী লীগের আমলে সব নির্বাচনই ছিল পাতানো, আগে থেকেই ঠিক করা হতো ফলাফল, অভিযোগ জাতীয় পার্টির। জিম্মি করে ভোটে যেতে বাধ্য করার দাবি। এবং কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় গ্রেফতার সন্দীপ ঘোষ, অন্যতম সন্দেহভাজন আরজিকর হাসপাতালের সাবেক এই অধ্যক্ষ। বিজেপির বিক্ষোভে পুলিশের জলকামান। কুইক রেন্টাল বিদ্যুৎ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না, দায় মুক্তি দিয়ে করা এমন আইন কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ৪ সপ্তাহের মধ্যে অন্তর্বর্তী সরকারকে এর জবাব দিতে বলা হয়েছে। একই সঙ্গে পছন্দের ব্যক্তিদের কুইক রেন্টালের সুবিধা দেওয়া নিয়েও প্রশ্ন উঠেছে আদালতে। রিটকারী আইনজীবী বলছেন, সভ্য দেশে দায় মুক্তির কোনো আইন থাকতে পারে না। দেশের বিদ্যুৎ ঘাটতিকে পুঁজি করে ঘরে ঘরে আলো দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে গিয়ে শেখ হাসিনার সরকার ২০১০ সালে পাশ করে দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বিশেষ বিধান। জ্বালানি খাতের এই বিতর্কিত আইনের দোহাই দিয়েই টেন্ডার ছাড়াই প্রকল্প বাস্তবায়নের সুযোগ দেওয়া হয়। লুফে নেন আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ প্রভাবশালী ব্যবসায়ীরা। মাত্র কয়েক বছরে গড়ে ওঠে কুইক রেন্টাল নামে ক্ষুদ্র বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। ১ দশক ধরে এমন উদ্যোগের মাধ্যমে ব্যাপক লুটপাট চালানোর অভিযোগ ওঠে। বছরে ৭০ থেকে ৭৫% সময় বসিয়ে রাখা হলেও উৎপাদন ক্ষমতার উপর ভিত্তি করে দেয়া হয় হাজার হাজার কোটি টাকার ক্যাপাসিটি চার্জ। এই নিয়ে যাতে কেউ আদালতে প্রশ্ন তুলতে না পারে সেই পথও বন্ধ করে আওয়ামী লীগ সরকার। সোমবার কুইক রেন্টাল বিদ্যুৎ প্রকল্পকে দায়মুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি হয় উচ্চ আদালতে। প্রশ্ন ওঠে পছন্দের ব্যক্তিদের কুইক রেন্টালের সুবিধা দেয়া নিয়ে। শুনানি শেষে ৪ সপ্তাহের মধ্যে এ বিষয়ে সরকারের কাছে জানতে চেয়েছেন আদালত। কাকে কন্ট্রাক্ট বা চুক্তি দেওয়া হচ্ছে বা কত টাকায় চুক্তি নেওয়া হচ্ছে, এইসব ব্যাপারে কোনো আদালতের শরণাপন্ন হওয়া যাবে না। তো আদালতের এখতিয়ার রদ করতে পারে এমন কোনো তো আইন হতে পারে না। অসীম ক্ষমতা থেকে লাভবান হয়েছে গত সরকারের যারা দোসর ছিল, এটা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান যাদের সাথে সরকারের দহরম মহরম বেশি তারাই হাজার হাজার কোটি টাকা লাভবান হয়েছে। রিটকারী আইনজীবী বলেন, সভ্য দেশে দায় মুক্তির কোনো আইন থাকতে পারে না। বিদ্যুৎ কেন্দ্রগুলি মন্ত্রীর একক বিবেচনায় সে যাকে ইচ্ছা তাকে যত টাকা ইচ্ছা তত টাকায় চুক্তি করার ক্ষমতা দেওয়া হয়েছে, যেটা অবশ্যই এটা মানে কোনো সভ্য রাষ্ট্রে কোনো মন্ত্রী এরকম একক ক্ষমতা থাকতে পারে না। বেসরকারি গবেষণা সংস্থা সিপিডির হিসেবে গত ১৪ বছরে কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র থেকে ৯/৬ হয়েছে ১,৫,০০০ কোটি টাকা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কলেজ ছাত্র খালিদ সাইফুল্লাহ হত্যা মামলায় গ্রেফতার হাজী সেলিমকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে লালবাগ থানা পুলিশ। এদিকে হত্যা মামলায় আটক সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে অসুস্থতা বিবেচনায় জামিন মঞ্জুর করেছেন আদালত। এছাড়া দুদকের পৃথক 2 আবেদনে ২৬ সাবেক মন্ত্রী এমপিকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
আমাদের যে দণ্ডবিধি আছে সেখানে বলা আছে মদতদাতা সহায়তাকারী যে ঘটনা ঘটায় তার যে অপরাধ যে শাস্তি ওই ষড়যন্ত্রকারী মদতদাতা এবং সহায়তাকারীর একই অপরাধে সে অপরাধী। সেই হিসাবে এই হাজী সেলিম এই হত্যার সঙ্গে আরও অন্য রেজার নামে যারা তার হত্যার সঙ্গে ষড়যন্ত্রের সঙ্গে তারা জড়িত। একটা মার্ডার মামলার মধ্যে উনার সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই, সুতরাং আমার এই আসামির বিরুদ্ধে এই রিমান্ডের কোনো যৌক্তিক কোনো কারণ নাই। এদিকে হত্যা মামলায় সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ। তবে অসুস্থ বিবেচনায় তার জামিন মঞ্জুর করেছেন ঢাকার সিএমএম আদালত। অন্যদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আরও 18 মন্ত্রী ও 8 সংসদ সদস্যের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশন দুদকের পক্ষ থেকে পৃথক 2 আবেদনের পরিপ্রেক্ষিতে সকালে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আশশামস জগলুল হোসেনের আদালত এই নির্দেশ দেন। নিষেধাজ্ঞার আওতায় আছেন সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ধর্মমন্ত্রী ফরিদুল হক খান, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ। সাবেক সংসদ সদস্যদের মধ্যে আছেন নাবিল আহমেদ, শহীদুল ইসলাম, মেহের আফরোজ, আবু সাইদ আল মাহমুদ স্বপন ও শেখ হেলাল উদ্দিন। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্ত প্রক্রিয়া শিগগিরই শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সাবেক সেনা কর্মকর্তা হিসেবে তিনি নিজেও এ ঘটনার বিচার চান। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন উপদেষ্টা। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানায় হত্যাযজ্ঞের ঘটনায় বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ এবং 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। এ ঘটনায় করা মামলাটিতে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ সংখ্যক আসামি 850 জন বিডিআর সদস্যের বিচার হয়। ঘটনার 4 বছর পর 2013 সালের 5 নভেম্বর বিচারিক আদালতে হত্যা মামলাটির রায় দেয়া হয়। এতে মৃত্যুদণ্ড দেয়া হয় 152 জনকে। এছাড়া 160 জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও বিভিন্ন মেয়াদে 256 জনকে সাজা দেয়া হয়। বিচারিক আদালতের এ রায়ে খালাস পেয়েছেন 278 জন, আর মামলার রায় হওয়ার আগেই মারা যান 4 জন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 15 বছর আগে হওয়া হত্যাযজ্ঞের নেপথ্যের অপরাধীদের বিচারের দাবি জানান নিহতের স্বজনরা। এরই মধ্যে এ ঘটনায় বিডিআরের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে সচিবালয়ে এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বর্তমান সরকার বদ্ধপরিকর উল্লেখ করে লিখিত বক্তব্যে তিনি বলেন, সেনাবাহিনীর একজন প্রাক্তন সদস্য হিসেবে বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চান তিনি। বর্তমান সরকার জনগণের অধিকার, সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসাবে নয়, একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর প্রাক্তন সদস্য হিসাবে আমি বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চাই। শিগগিরই এই হত্যাকাণ্ডের পুনঃ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শুরু হওয়ার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সঠিকভাবে এই হত্যাকাণ্ডের পূর্ণ তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে। তবে এ বিষয়ে সাংবাদিকদের কোনো প্রশ্ন গ্রহণ করেননি স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রোহিঙ্গা প্রত্যাবাসন সহ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে আশ্বস্ত করেছে যুক্তরাষ্ট্র। সকালে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স হেলেন লাফাব প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হওয়া বৈঠকে স্বাস্থ্য, শিক্ষা, শ্রম, সুশাসন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সহযোগিতার কথা পুনর্ব্যক্ত করেন হেলেন। জানান, ঢাকায় দূতাবাসে ভিসা সহ অন্যান্য স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে। এ সময় ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার শেষে যথাসময়ে বাংলাদেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে প্রধান উপদেষ্টার দায়িত্ব নেয় ডক্টর ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্রান্ডি। এস আলমের গাড়িতে চড়ে নিজ এলাকায় সংবর্ধনা নেয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করলেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। বললেন, আবেগঘন পরিবেশে কার গাড়িতে উঠেছিলেন তা জানতেন না। এ ঘটনায় ব্যাখ্যা চেয়েছে দলটি। এদিকে গণহত্যার অপরাধে শেখ হাসিনার বিচারের দাবি জানিয়ে দলটির অন্য নেতারা বলেছেন, আওয়ামী লীগ নেতাকর্মীদের হাতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধার করে দেশের মানুষকে রক্ষা করতে হবে।
এস আলমের গাড়িতে চড়ে নিজ এলাকায় সংবর্ধনা নিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এমন খবর প্রকাশের পর গণমাধ্যমের সামনে দলটির অন্যতম নীতি নির্ধারক একটি সংবাদ প্রকাশিত হয়েছে যে আমি সোমবার দুপুরে গুলশানের নিজ বাসায় সংবাদ সম্মেলনে এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন তিনি। বলেন, অনাকাঙ্ক্ষিতভাবে এস আলম গ্রুপের এক কর্মীর গাড়িতে চড়েছিলেন তিনি, তবে জানতেন না গাড়িটি কার। আমি তখন অনেকটা আবেগাপ্লুত ছিলাম। তখন আমার মনের অবস্থা ছিল না যে আমি কোন গাড়িতে কার গাড়িতে উঠছি ইত্যাদি খোঁজ নেয়ার। আমার এই অসাবধানতা এবং অনিচ্ছাকৃত ভুলের জন্য যদি আমি দেশবাসীর মনে কষ্ট দিয়ে থাকি এবং অনুভূতিতে আঘাত দিয়ে থাকি, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। একই দিন নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, ভারত বাংলাদেশের মানুষের কথা ভাবে না, তারা ভাবে শেখ হাসিনার কথা। শেখ হাসিনার পরিবারের সদস্যরা বিদেশে কি করছেন এবং তাদের আয়ের উৎস কি তা নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। আপনারা থোড়াই কেয়ার করে আপনারা শেখ হাসিনাকে সমর্থন দিয়ে গেছেন, তার মানে কি শেখ হাসিনা থাকলে ভারত তার খবরদারি করতে পারবে বাংলাদেশের উপর। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলনের অবস্থান কর্মসূচিতে যোগ দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। বলেন, যৌথ বাহিনীর অভিযানে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা না গেলে আওয়ামী সন্ত্রাসীরা যে কোনো সময় মাথাচাড়া দিয়ে উঠতে পারে। সেনাবাহিনী যৌথ মাঠে নামবেন। বাংলাদেশের প্রতিটা আওয়ামী লীগের কাছে সবচেয়ে লেটেস্ট অস্ত্র আছে, এদেরকে ধরে আনতে হবে। এই অস্ত্র যদি উদ্ধার না করতে পারে, বাংলাদেশে আপনাদের পক্ষে নির্বাচন করা কঠিন হয়ে যেতে পারে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে সব গুম, খুন ও নির্যাতনের বিচারও দাবি করেন বিএনপির এই নেতা। এত জঘন্য সরকার। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের পরবর্তী নির্বাচন আয়োজন নিয়ে কোনো মন্তব্য করবে না চীন। জামায়াতের আমিরের সঙ্গে বৈঠক শেষে কথা বলেছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বিকেলে রাজধানীর মগবাজারে দলটির প্রধান কার্যালয়ে চীনা রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। পরে তিনি বলেন, আগামীতে বাণিজ্যিক সংস্কৃতির উন্নয়নে বাংলাদেশ চীন একসঙ্গে কাজ করবে। দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসনেও পাশে থাকার আশ্বাস দিয়েছে চীন। I say it is the internal affair of Bangladesh, so we'll respect the decision made by the people of Bangladesh. We're respectful. দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে আমরা কথা বলেছি, কিভাবে চায়না এবং বাংলাদেশ আরও কাছাকাছি এসে আমরা একসাথে কাজ করতে পারি। আমাদের শিক্ষা, সংস্কৃতি, ডেভেলপমেন্ট এই সব ক্ষেত্রেই আমরা একসাথে এগিয়ে যেতে পারি, সেই বিষয়গুলো আলোচনা হয়েছে। অনুরোধ করেছি ওনাদেরকে আমাদের দেশের ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে গুরুত্বপূর্ণ পার্টনার হচ্ছে পিপলস রিপাবলিক অফ চায়না। আমরা আশা করেছি এবং আমরা অনুরোধ করেছি তারা যেন বাংলাদেশে তাদের ইনভেস্টমেন্টকে আরও বেশি ইনক্রিজ করেন। দেশের 51তম রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি পেল নুরুল হক নূরের নেতৃত্বাধীন দল গণ অধিকার পরিষদ। নির্বাচন কমিশনের দেওয়া প্রজ্ঞাপনে ট্রাক প্রতীকে নিবন্ধন পেয়েছে দলটি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল দলটিকে। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের দল বাংলাদেশ গণ অধিকার পরিষদ। সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিব শফিউল আজম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে নিবন্ধন দেওয়ার বিষয়টি জানানো হয়। ট্রাক প্রতীকে নিবন্ধন পেয়েছে দলটি। নিবন্ধন পাওয়ার পর নির্বাচন ভবনে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে নুরুল হক নূর বলেন, ষড়যন্ত্রের মাধ্যমে নিবন্ধন থেকে বঞ্চিত করা হয়েছিল গণ অধিকার পরিষদকে। অতীতেও নানান ধরনের প্রোপাগান্ডা, ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে এবং হবে। আমরা পরিষ্কারভাবেই বলতে চাই, শেখ হাসিনার ফ্যাসিবাদকে মোকাবেলা করেই কিন্তু, শেখ হাসিনার সাথে লড়াই সংগ্রাম করেই কিন্তু আমরা আজকের এই অবস্থাটা তৈরি করেছি। নূর আরো বলেন, নতুনদের দল হবে গণ অধিকার পরিষদ। দুই একজন মানুষের কর্মকাণ্ডের জন্য গণ অধিকার পরিষদকে বিভক্ত বলা যাবে না। আগে আওয়ামী লীগ যেভাবে লুটপাট করে খেত, চাঁদাবাজি ধান্দাবাজি করে খেত, এখন কিন্তু আরেকটা নব্য দখলদার গোষ্ঠী ওই জায়গায় কিন্তু সেটেল হয়ে গেছে। এই গত রেজিমের সহযোগীদের অস্তিত্ব না রাখার জন্য, বিকজ তাদের অস্তিত্ব যদি থাকে তাহলে নতুন পরিবর্তন হবে না। ইতিবাচক ও সৃজনশীল রাজনীতি করবে বলে জানায় গণ অধিকার পরিষদের সভাপতি। গণ অধিকার পরিষদকে ট্রাক প্রতীকে নিবন্ধন দেওয়া হয়েছে। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা।
আওয়ামী লীগ সরকারের আমলে সব নির্বাচনই ছিল পাতানো, আগে থেকেই ঠিক করা ছিল ফলাফল, এমন অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে ভয় ভীতি ও জিম্মি করে নির্বাচনে যেতে বাধ্য করার দাবিও তার। সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন, দলে বিভাজন, সংসদ ও কর্মসূচিতেও প্রভাব বিস্তার করত তৎকালীন ক্ষমতাসীন দলটি। এখন স্বাধীনভাবে রাজনীতি করতে চান তারা। নাজমুস সালেহীর প্রতিবেদন। জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের দাবি, সে সময় এরশাদকে ফাঁসির ভয় দেখিয়ে জোরপূর্বক নির্বাচনে যেতে বাধ্য করে হাসিনা সরকার। এমনকি নির্বাচনে আওয়ামী লীগই করেছে তাদের প্রচারণার কাজ। উনি শেষ মুহূর্তে নির্বাচনে যাবেন না বলেছেন, ডিক্লেয়ার দিলেন। আমরা সবাইকে উইথড্র করতে বলেন, আমরা উইথড্র করলাম। ওনাকে নিয়ে যে ঢোকানো হলো সিএমএইচ, এবং সেখানে তাকে বিভিন্ন ধরনের ব্ল্যাকমেইল করা হলো, এবং তাকে আমরা যতটুকু শুনেছি তাকে হত্যা মামলা দিয়ে তাকে ফাঁসি দেওয়া হবে, এরকম একটা বন্দোবস্ত করা হলো। ফলে উনি সামান্য কিছু লোক নিয়ে শেষে আসতে বাধ্য হলেন। আমাকে বলা হয়েছিল যে আপনি শুধু বলেন যে আমি নির্বাচনে আছি, তাহলে আপনি নির্বাচনে জিততে পারবেন। 2018 সালের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে জিএম কাদের বলেন, দলীয় সরকারের অধীনে ভোটে অংশ নেওয়ার দায় বিএনপিরও আছে। আর 2024 সালের নির্বাচনকে পাতানো আখ্যা দিয়ে জিএম কাদের বলেন, ভোটে না যাওয়ার সিদ্ধান্তের পরপরই তাকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী দিয়ে জিম্মি করা হয়। নির্বাচন তারা পাতানো করেছে। 17 তারিখে আমি উইথড্র করার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের দুজন সিনিয়র নেতাকে আমি বলেছি আমি কালকে উইথড্র করব, সেইভাবে প্রস্তুতি নিয়েছি। আমি লেখা চিঠিপত্র করে ইলেকশন কমিশনে পাঠানোর জন্য লোক পাঠিয়ে এই সময় কথা বলতেই দেখলাম যে আমার অফিসটা সম্পূর্ণভাবে ঘেরাও করে ফেলা হলো, এবং সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একেবারে আমার দরজা থেকে শুরু করে সাংবাদিক দাদি সব করে দিয়ে চারপাশে আমার লোককে বের করে দিয়ে দরজাঘাট বন্ধ করে দিয়ে আমাকে অবরুদ্ধ করে ফেলা হলো। দলে বিভাজন, সংসদ, এমনকি কর্মসূচিতেও আওয়ামী লীগ প্রভাব বিস্তার করত বলেও দাবি জিএম কাদেরের। নিয়ন্ত্রণগত যে দলের মধ্যে একটা ভাগ সৃষ্টি করে যদি আমি কাউকে কোনো কিছু করতে চাই সেরকম কিছু, তাহলে ওই ভাগকে মানে একটা তাদেরকে আমার থেকে দলটাকে ছুটিয়ে নিয়ে যাওয়া, আমার দলের লোকদেরকে বিভিন্ন প্রেশার করা। এমনকি পার্লামেন্টেও যে লাস্ট যেটা হয়েছিল সেখানেও তারা এমনভাবে মানে যেহেতু তারা ম্যানিপুলেট করেছে সব ইলেকশন, আমরা যখন কোনো প্রস্তাব নিতে যাই তখন এমপিদের উপর প্রেশার, যদি আমরা সংসদে কিছু করতে চাই। দলের মধ্যে যদি কোনো রকম সেরকম প্রোগ্রাম দিতে যাই, দলের একটা অংশ ওটা রাজি হচ্ছিল না। ওই ডিভিশনটা তারা ক্রিয়েট করে রেখেছিল আর্টিফিশিয়ালি, এবং যে কোনো সময় দলের মধ্যে একটা ঐক্যবদ্ধ দল রাখা সম্ভব হতো না, কষ্ট হতো। ওইটা রাখতে গিয়ে অনেক সময় অনেক কিছু কম্প্রোমাইজ করতে হতো। ছাত্র জনতার অভ্যুত্থানের পর স্বাধীনভাবে রাজনীতির প্রত্যয় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের। তখন নির্বাচন আমরা যদি নাও যেতাম, হয়তো জাতীয় পার্টির আরেকটা অংশ যেত। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শেখ হাসিনার সরকারের পতনের 27 দিনের মাথায় পদত্যাগ করলেন স্পিকার। 2013 সালে 30 এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরিন শারমিন। এরপর থেকে তিনি এই দায়িত্বে ছিলেন। সবশেষ গত জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরিন শারমিনকে স্পিকার নির্বাচিত করা হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা হচ্ছে। শিরিন শারমিন চৌধুরীর নামেও মামলা হয়েছে। সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দিতেই হবে, কেউ না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান। এদিকে 15% কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করে বিজ্ঞপ্তি দিয়েছে এনবিআর। অন্যদিকে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, চলতি মাসে বা অক্টোবরে বাজেট সংশোধন করা হতে পারে। অর্থনৈতিক কর্মকাণ্ডে স্বচ্ছতা ফেরাতে মরিয়া ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে বুধবার সচিবালয় জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়ে দিল, সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দিতেই হবে। সুনির্দিষ্ট ফর্ম তৈরি ও জমা দেওয়ার পদ্ধতি নির্ধারণে 5 সদস্যের কমিটিও গঠন করা হয়েছে। 15 দিনের মধ্যে নির্দেশনা তৈরি শেষ করে জানানো হবে কোথায় দিতে হবে জমা। কেউ সম্পদের হিসাব জমা না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুখলেসুর রহমান। আগে আমরা মনে করতাম শুধু কর্মকর্তাদের দিতে হবে যারা ট্যাক্স পেয়েবল, কিন্তু দেখা গেছে চতুর্থ শ্রেণীর কর্মচারী, পিওন অথবা আমরা কি বলবো যে ড্রাইভার 400 কোটি টাকা অথবা 9 কোটি টাকা এরকম তো পাওয়া যাচ্ছে। দুর্নীতি দমন কমিশনের সেক্রেটারি সাহেবকে আহ্বায়ক করে 5 সদস্য একটা কমিটি অলরেডি করে দেওয়া হয়েছে। কার কত কি সম্পদ এটা দিলে আমি মনে করি পরিবারগুলো সেভ হবে। এই কমিটি আমাদেরকে 7 দিন দেবে, আমরা হয়তো আরও 7 দিন এটা টাইম নেব। উইদিন 15 ডেজ আমরা হয়তো এটা অফিসে পৌঁছে দেবো। সেইখানে টাইমলাইন বলা থাকবে কবে জমা দিবে। এদিকে সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর জানিয়েছে, 15% আয়কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে যে বিতর্কের জন্ম দিয়েছিল সংস্থাটি, বাতিল করা হয়েছে সেই বিধান। অর্থাৎ
কালো টাকা সাদা করার সুযোগ আর থাকছে না। আর একটা প্রজেকশন। এদিকে চলতি মাসে বা অক্টোবরে বাজেট সংশোধন করা হতে পারে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। জানান, বড় বড় উন্নয়ন প্রকল্পের ব্যাপারে সরকারের উচ্চ পর্যায় থেকে আসতে পারে নতুন সিদ্ধান্ত। আমরা অহেতুক অপচয় বা অহেতুক যে সেগুলো আছে সেগুলো আমরা ডেফিনেটলি যুক্তিসঙ্গত করব। আর প্রজেক্টে ডক্টর ওয়াহিদুল মাহমুদ দেখবেন ছোটখাটো জিনিস তো বাজেট আমরা রিভিউ করব। খুব শিগগিরই চলতি অর্থ বছরের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। বাংলাদেশ ব্যাংক। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বহিরাগতরা সাভার, আশুলিয়া ও গাজীপুরে শ্রমিক অসন্তোষ তৈরির চেষ্টা করছে। বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র ও শ্রম উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা। স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের জানিয়েছেন, রাত থেকেই শিল্প এলাকায় সেনা পুলিশ যৌথ অভিযান শুরু করবে। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ ও জ্বালানি সংকট সহ নানা সংকটে দেশের পোশাক খাত। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন করে যোগ হয়েছে নিরাপত্তা সংকট। বন্ধ রয়েছে 8 শতাধিক কারখানা। সোমবার বিকেলে বাংলাদেশ গার্মেন্টস বাইং হাউস অ্যাসোসিয়েশন আয়োজিত শিল্প খাতের সংকট ও উত্তরণের উপায় শীর্ষক আলোচনায় কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ দাবি করেন তারা। আমাদের সমস্যা তো কমে নাই, বরং আমাদের সমস্যা দিন দিন বেড়ে গেছে। বহিরাগতরা আসছে এবং তারা যে দাবি নিয়ে আসছে, ইউল বি অ্যামেজড টু হিয়ার তাদের যে দাবি। তারা চাচ্ছে যে আমাদের ছেলেদেরকে বেশি করে অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে, নিরাপত্তা, আমাদের ইনফ্রাস্ট্রাকচার, গ্যাস, আমাদের ইলেকট্রিসিটি, যাতে করে আমরা আমাদের পোর্ট পর্যন্ত মালটা পৌঁছাতে পারি। এদিকে বিকেলে সচিবালয়ে বিজিএমইএ, বিকেএমইএ এবং শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। বৈঠক শেষে বিকেএমইএ সভাপতি বলেন, বহিরাগতরা অযৌক্তিক দাবি নিয়ে শ্রমিক অসন্তোষ তৈরি করে কারখানায় বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। এ বিষয়ে উপদেষ্টাকে অবহিত করা হয়েছে। ম্যাক্সিমাম ফ্যাক্টরিতে কিন্তু কর্মরত অবস্থায় বাইরে থেকে এসে তাদেরকে হামলা করে ওখান থেকে বের করে নেওয়ার চেষ্টা করা হয়েছে এবং সেখানে যে দাবি দাওয়াগুলি আছে বিগত দিনে কখনোই আমরা এই ধরনের কোনো দাবি দেখিনি। এরপর বিজিএমইএর সভাপতির নেতৃত্বে প্রতিনিধি দল দেখা করেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। বৈঠক শেষে বিজিএমইএ সভাপতি জানান, পোশাক শিল্পের নিরাপত্তায় সাভার, আশুলিয়া, গাজীপুরে রাত থেকে সেনাবাহিনী, শিল্প পুলিশের যৌথ অভিযান শুরু হবে। আজকে থেকে যৌথ অভিযান শুরু হবে। আর্মি, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এবং পুলিশ এবং দরকার হলে বিজিবি, র্যাবকে ইনভলভ করে ওনারা অল আউট আজকে যাবে, যে যারা এই শিল্পকে ধ্বংস করার চেষ্টা করছে বহিরাগত, তাদের বিরুদ্ধে। মঙ্গলবার পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান বিজিএমইএ সভাপতি। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। কাল থেকে খুলছে ঢাকা মেডিকেল সহ সব হাসপাতালের বহির্বিভাগ। সেবা মিলবে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। বিকেলে সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা। তবে সুরক্ষা আইন ও স্বাস্থ্য পুলিশ নিয়োগের দাবিতে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত অবস্থান কর্মসূচিও পালিত হবে বলে জানিয়েছেন তারা। এদিকে বহির্বিভাগ বন্ধ থাকায় সকালে সেবা না পেয়ে চরম ভোগান্তিতে পড়েন অনেক রোগী। মালয়েশিয়া প্রবাসী জুয়েল সোমবার সকালে মুন্সিগঞ্জ থেকে আসেন ঢাকা মেডিকেলে ভাঙা পা নিয়ে। তবে হাসপাতালের বহির্বিভাগে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও চিকিৎসকের দেখা না পেয়ে ফিরতে হয় তাকে। আজকে 10 মাস ধরে চিকিৎসা করতেছি। কত আমার এই পর্যন্ত মনে করেন 30 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে। এখন তো আর সামর্থ্য ওইটা নাই। এখন সরকারি হাসপাতালই ভরসা। আমরা চাই যে সরকারের কাছে যত তাড়াতাড়ি সম্ভব যে এই প্রবলেমটা সলভ করে। এমন ভোগান্তির শিকার 5 বছরের ছোট্ট শিশু ইকরাও। নাকের চিকিৎসার জন্য বাবার হাত ধরে গুটি গুটি পায়ে এসেছেন হাসপাতালে। তাকেও ফিরতে হয় চিকিৎসা না নিয়েই। বাচ্চাটা তো অসুস্থ, কালকে রাত্রে সারা রাত ঘুমাইতে পারে না, ঠিক আছে, নাকের সমস্যা করি, নাক কান একটা ডাক্তার দেখাবো, তো এই কারণে আর আসা। কিন্তু আয়সা তো আর পাইলাম না, ঠিক আছে, আর মনে করেন হয়রানি হইলাম। চিকিৎসকদের মারধরের প্রতিবাদে কর্মবিরতির কর্মসূচির কারণেই এই অবস্থা। তবে বহির্বিভাগ বন্ধ থাকলেও খোলা ছিল জরুরি বিভাগ। মারামারি করে বাচ্চার হাড় ঢুকে গেছে, সেই বাচ্চার নিয়ে আসছে এখানে, তারা বলতেছে এখন হবে না। কেন হবে না? কালকে কোনো ডাক্তার ছিল না, এরপরে এই যে আজকে আমার মা ডেড হয়ে গেছে। এখন আমার একটা আইসিওর কাগজ ধরাই দিছে যে আমি আইসিও যান মরা মানুষটা নিয়ে আমি আইসিওতে কি করবো কোন কালকে রাত্রে যে ভর্তি করছি আজ পর্যন্ত কোনো ডাক্তারকে দেখা হই না। অবশেষে বিকেলে ঢাকা মেডিকেল সহ দেশের সব হাসপাতালের বহির্বিভাগ মঙ্গলবার থেকে খোলা রাখার ঘোষণা দেন
আন্দোলনকারী চিকিৎসকরা। সংবাদ সম্মেলনে জানান সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত আউটডোরে দেয়া হবে চিকিৎসা সেবা। তবে সুরক্ষা আইন ও স্বাস্থ্য পুলিশ নিয়োগের দাবিতে সকাল 8টা থেকে 10টা পর্যন্ত চলবে অবস্থান কর্মসূচি। 8টা থেকে সকাল 10টা পর্যন্ত আমরা অবস্থান কর্মসূচি করব। 10টা থেকে 1টা পর্যন্ত আউটডোর সেবা চালু থাকবে। ইনডোর সেবা, রুটিন ওয়ার্ক এবং পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সীমিত পরিসরে চালু থাকবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান, ঢাকা মেডিকেলে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের কোনো অবহেলা পাওয়া যায়নি, বরং অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য শিক্ষার্থীরাই দায়ী। স্টুডেন্ট এবং ওরা প্রায় 50-60 জন এসে নিউরো সার্জারি ডিপার্টমেন্টের কর্তব্যরত ডাক্তারদেরকে নাজেহাল করেছেন। আদেশ পাওয়ার সাথে সাথেই আমরা ঢাকা মেডিকেল কলেজে গিয়ে সরজমিনে তদন্ত করেছি। 2 জন কিন্তু অলরেডি অ্যারেস্ট হয়েছেন এবং ডাক্তারদের নিরাপত্তা ব্যবস্থা জোরদারকরণ, যারা কাজে ডিউটিরত ডাক্তারদের সেই ব্যবস্থাগুলো কিন্তু দৃশ্যমান হয়েছে। সিসিটিভিতে বিষয়গুলিকে ধারণ করা আছে। স্টুডেন্টই মনে হয়েছে আমাদের প্রাথমিক তদন্তে আমাদের ডাক্তারদের কোনো ধরনের অবহেলা আমাদের কাছে পরিলক্ষিত হয় নাই। অতিরিক্ত সচিব জানান, চিকিৎসকদের ওপর হামলার মামলায় 2 জন আটক হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে ঢাকা মেডিকেলে। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। এদিকে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস টেকনোলজির ছাত্র আহসানুল হক দীপ্ত ঢাকা মেডিকেলে বিনা চিকিৎসায় মারা গেছেন বলে অভিযোগ তুলেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। মিরপুর ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে তারা বলেন, মামলার 4 আসামি বিওবিটির ছাত্র নয়। চিকিৎসায় অবহেলা ও হামলায় জড়িতদের বিচারের দাবি তাদের। ঢাকা মেডিকেল কলেজের 30 তারিখের রেজিস্টার খাতার পেজ ছেঁড়া কেন তা আমরা জানতে চাই। ডাক্তারদের হামলায় জড়িত অভিযুক্তদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার হোক। তদন্ত কমিটি গঠন করা হলেও কোনো তদন্তের রিপোর্ট ব্যতীত কেন মামলার রুজু করা হলো? এজাহারে যে শিক্ষকের নাম উল্লেখ করা হয়েছে, এই নামে কোনো শিক্ষক বিইউবিটিতে নেই। অধিকন্তু উক্ত কথিত এই 3 জন শিক্ষার্থীর নামেও অত্র বিশ্ববিদ্যালয়ে কোনো শিক্ষার্থীকে আমরা খুঁজে পাইনি। বিইউবিটির নাম করে যে মিথ্যা মামলা দেয়া হয়েছে তা অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। টিকিট বিক্রিতে অনিয়ম সহ রেল বিভাগে দুর্নীতি বন্ধ ও সেবার মান বাড়ানোর দাবিতে মহাপরিচালক বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে 13 দফা দাবি নিয়ে মন্ত্রণালয়ে আসেন তারা। এ সময় ট্রেনের সময়সূচি, ওয়াশরুমের অব্যবস্থাপনা, যাত্রীদের নিরাপত্তা, আসন ব্যবস্থা, লাইনের অবকাঠামোগত সমস্যা সহ নানা দাবি তুলে ধরা হয়। পাশের দেশগুলোর সঙ্গে ভাড়ার পার্থক্য তুলে ধরে রেলের ভাড়া সাধারণ মানুষের নাগালে আনার দাবিও জানান তারা। স্মারকলিপি জমা দিয়ে দ্রুতই সব অনিয়মের বিরুদ্ধে কাজ করার আশ্বাস দেন মহাপরিচালক। রেলের প্রতি মানুষের আস্থা ফেরাতে কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষার্থীরাও কাজ করতে আগ্রহী বলে জানান তারা। ধীরগতিতে কমছে বন্যার পানি, তবে কমেনি দুর্ভোগ। লক্ষ্মীপুরে 8 লাখের বেশি মানুষ এখনও পানিবন্দী। কোমর বা হাঁটু পানি মারিয়ে যাতায়াত করতে হচ্ছে দুর্গতদের। কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। বিশুদ্ধ পানীয় খাবার সহ যোগাযোগে চরম সংকটে বানভাসীরা। নোয়াখালীতে বিনামূল্যে চিকিৎসা দেয়া সহ ওষুধ বিতরণ করেন শিক্ষার্থীরা। অনেক জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও 15 দিন ধরে পানিবন্দী লক্ষ্মীপুরের 8 লাখের বেশি মানুষ। এখনও কোমর বা হাঁটু পানি মারিয়ে যাতায়াত করতে হচ্ছে বন্যা দুর্গতদের। এতে বিশুদ্ধ পানি ও খাবার সহ যোগাযোগে চরম সংকটে ভুগছেন বানভাসীরা। ডায়রিয়া সহ নানা রোগবালাইয়ে আক্রান্ত হচ্ছেন অনেকে। নিঃস্ব হয়েছেন অনেক কৃষক, মৎস্যচাষী ও পশু পোল্ট্রি খামারিরা। এমন বাস্তবতায় সরকারি সহযোগিতার দাবি ক্ষতিগ্রস্তদের। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীরা খাল দখল করায় উজান থেকে নেমে আসা পানি সহসাই নামছে না। জরুরি কাজে যেতে হলে এখন নৌকারে বের হতে হয় ঘর থেকে। এখন রাস্তাঘাট আমাদের এই অবস্থা যে ঘর থেকে বের হওয়া যায় না। বাচ্চা নিয়ে যাইতেছে হাসপাতালে, মেয়ে ডাক্তারের কাছে, ডাক্তার নাই, ডাক্তার হাই না, যে অবস্থা শুরু হয়েছে। বাড়ি ঘরে সবকিছু পানি মিন্দা। ঋণ করে, লোন করে মাছ চাষ করছি, যার কারণে আমরা আর্থিক অনেক ক্ষতির মুখে পড়ে যাব। এদিকে নোয়াখালীতেও ধীরগতিতে কমছে বন্যার পানি, তবে কমেনি দুর্ভোগ। এখনও বেশ কয়েকটি এলাকায় পানি জমে আছে। হাঁটু পানি মারিয়ে যেতে হচ্ছে গন্তব্যে। বন্যা পরবর্তীতে রোগবালাই বাড়ায় ঢাকা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মেডিকেল টিম ও ত্রাণ নিয়ে বানভাসীদের মাঝে বিতরণ করেন। মেডিকেল ক্যাম্প গঠন করে 12,000 রোগীকে বিনামূল্যে চিকিৎসা দেওয়া সহ ওষুধ বিতরণ করা হয়। আমরা বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি সাধারণ মানুষকে সহায়তা প্রদান করার জন্য। আপনারা দেখবেন হয়তো আমরা পর্যাপ্ত ঔষধ নিয়ে আসছি এখানে। ঢাকা থেকে বিভিন্ন হাসপাতাল থেকে আমাদের পর্যাপ্ত ঔষধ দিচ্ছে, আমরা ওই ওষুধগুলো সরবরাহ করছি।
বিনামূল্যে। চাঁদপুরে টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতা দূর হচ্ছে না। সেচ প্রকল্পের ভেতর ও জেলার শাহরাস্তি উপজেলার দক্ষিণ পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকায় তলিয়ে আছে ফসলের ক্ষেত। সড়ক ভেঙে যাওয়ায় দ্রুত মেরামতের দাবি স্থানীয়দের। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ। গত 5 আগস্ট আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর পুড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফিকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার বিমানবন্দর থেকে ডিবি পুলিশ তাকে আটক করে। ছাত্র জনতার গণ আন্দোলনে গত 5 আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় কাফির সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে। ডিবি সূত্র জানায়, বিমানবন্দর দিয়ে পালানোর চেষ্টা করছিল সে। পরে দিনভর চেষ্টার পর রাত 10টার দিকে তাকে বিমানবন্দর থেকে আটক করা হয়। চট্টগ্রামের বাঁশখালীর কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এস পাওয়ার প্ল্যান্টে দুর্বৃত্তের ছুরিকাঘাতে 2 নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন সাবেক সেনা কর্মকর্তা। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও সহকর্মীরা। চট্টগ্রামের বাঁশখালীর কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এস পাওয়ার প্ল্যান্ট। রোববার গভীর রাতে বিদ্যুৎ কেন্দ্রটিতে হানা দেয় একদল দুর্বৃত্ত। বিষয়টি টের পান বিদ্যুৎ কেন্দ্রের সহকারী সিকিউরিটি ইনচার্জ সরওয়ার আলম ও নিরাপত্তা কর্মী রাশেদ। এ সময় তারা বাধা দিলে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বিদ্যুৎ কেন্দ্রে চুরি থামাতে গেলে এ ঘটনা ঘটে বলে জানান বিদ্যুৎ কেন্দ্রের প্রধান নিরাপত্তা কর্মকর্তা। নিহতদের মধ্যে সরওয়ার আলম সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার ছিলেন। পুরো প্ল্যান ঘুরে একটা জায়গায় আসার পর দেখে যে একটা গার্ডকে, আমাদের যে নিরাপত্তা প্রহরীকে, 2 জন সন্ত্রাসী ওই চাকু মেরেছে, সে পড়ে গেছে, এরকম একটা অবস্থায় দেখেছে। দেখে সে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে গেছে। নেমে সে তাদেরকে ধাওয়া করেছে, ওই 2 জনকে। ওই 2 জন ধাওয়া করে প্রায় 50 গড় আইসা একজন ওয়াল পাকটা চলে গেল। এদিকে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্বজনরা। 6 মাস মতো মনে হয় এখানে জব করে কিনা আমি সঠিক তাও জানি না, তবে আজকে হঠাৎ বাড়ি থেকে ফোন দিয়ে আর কি বলছে যে ও মারা গেছে। এখানে আপাতত আমরা ছাড়া ওর কেউ নেই। হ্যাঁ, অবশ্যই তাদের বিচার চাই। বর্তমান আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন, আমরা যেন সবাই আমরা নিজ নিজ কর্মস্থলে যেন নিরাপত্তা দেওয়া হয় আমাদের। নিহত সরওয়ার আলম ফরিদপুরের নগরকান্দা ও রাশেদ রাজবাড়ী জেলার বাসিন্দা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। আবার বাড়ল বোতলজাত এলপিজির দাম। 12 কেজির সিলিন্ডারের দাম 44 টাকা বেড়ে হয়েছে 1421 টাকা। গ্রাহকরা বলছেন, হঠাৎ এমন মূল্য বৃদ্ধি বাড়তি চাপ সৃষ্টি করবে। আর এনার্জি রেগুলেটরি কমিশন বলছে, খুচরায় দাম নিয়ে কারসাজি হলে নেওয়া হবে ব্যবস্থা। আবাসিক থেকে শিল্প গ্রাহক, তীব্র গ্যাস সংকটে নাকাল অবস্থা সর্বত্র। দিনের অধিকাংশ সময় রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় কমে যায় গ্যাসের চাপ, যার প্রভাব পড়ে গৃহস্থালী থেকে ব্যবসা বাণিজ্যেও। এমন অবস্থায় অনেকেরই ভরসা এলপিজি সিলিন্ডারের উপর। তবে এবার সেই পণ্যটির দামও যাচ্ছে সাধারণের নাগালের বাইরে। সোমবার আবারও বাড়ানো হলো এর দাম। 44 টাকা বাড়িয়ে 12 কেজির বোতলজাত বেসরকারি এলপিজির দাম 1377 থেকে 1421 টাকা নির্ধারণ করা হয়েছে। দেশের এমন অবস্থায় দাম না কমিয়ে উল্টো বাড়ানোকে নিজেদের উপর বাড়তি চাপ বলে মনে করছেন ভোক্তারা। তাদের অভিযোগ, এনার্জি রেগুলেটরি কমিশন দাম নির্ধারণ করে দিলেও বাজারে থাকে উল্টো চিত্র। কোনো কিছুরও তো আর দাম বাড়ানো হয় নাই, তো যে কোনো একটা জিনিসের দাম বাড়তেছে, এই যে এলপি গ্যাসের দাম বাড়তেছে, এটা এখন আমাদের পক্ষে প্রেশার হচ্ছে না। এখন তো কোনো লুটপাট নাই, তো এখন দাম কমে না কেন? আমরা তো সঠিক দামে পাচ্ছি না, মানে ওরা দাম বাড়াইলো। যার থেকে আমরা গ্যাস নিই সে যদি দাম না কমায় আর সে যদি কমে না কিনতে পারে, তাহলে তো আমাদেরকে আর কমে দিতে পারতেছে না। তবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নবনিযুক্ত প্রধান জানান, কমিশন পুনর্গঠনের পর খুচরা পর্যায়ে বোতলজাত এলপিজির দাম বাড়িয়ে কেউ কারসাজি করতে চাইলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সঙ্গে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এখানে লাইসেন্সিং প্রক্রিয়ার বিষয় আছে, বিধিগত বিষয় আছে, এটা আমরা পরীক্ষা করে দেখব। দ্য পয়েন্ট ইজ টেকেন, আমরা এটা কমিশনে আলোচনা করব এবং কিভাবে ভোক্তা অধিকারকে নিয়ে মোবাইল কোর্ট আইন প্রয়োগ করে, এটা একটু আগে আলাপ করছিলাম আমরা যে এই আইনটা মোবাইল কোর্ট আইনের শিডিউলে নেই, শিডিউলে যদি নেওয়া যায় দ্যাট উইল হেল্প আস। এছাড়া গ্যাস বিদ্যুতের পাশাপাশি জ্বালানি তেলের মূল্য নির্ধারণেও নির্বাহী আদেশের বদলে আইন অনুযায়ী নিজেরা কাজ করতে আগ্রহী বলে জানান বিইআরসির চেয়ারম্যান। যে সামনে আমরা ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।
অবশেষে গ্রেপ্তার হলেন কলকাতায় নারী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় অন্যতম সন্দেহভাজন আরজিকর হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সোমবার রাতে তাকে গ্রেপ্তার করে সিবিআই। এর আগে কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে পুলিশ সদর দপ্তরের সামনে বিক্ষোভ সমাবেশ করেন জুনিয়র চিকিৎসকরা। বিজেপিও নানা কর্মসূচি দিয়ে আন্দোলনের উত্তাপ ছড়িয়ে দেয় রাজ্য জুড়ে। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। 16 দিন ধরে দফায় দফায় জিজ্ঞাসাবাদ শেষে সোমবার রাতে মামলার তদন্তকারী সংস্থা সিবিআই গ্রেপ্তার করে বহু আলোচিত চিকিৎসক সন্দীপ ঘোষকে। 9 আগস্ট আরজিকর হাসপাতালে রাতে ডিউটি করার সময় নির্মমভাবে পাশবিক নির্যাতনের শিকার হয়ে খুন হন নারী চিকিৎসক। এই ঘটনার পর অভিযোগ ওঠে তৎকালীন হাসপাতালটির অধ্যক্ষ ডাক্তার সন্দীপ ঘোষের দিকে। চিকিৎসক খুনের ঘটনায় রহস্যজনক ভূমিকা নেয়ার অভিযোগ খোদ কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধেও। ফলে তাকেও তার পদ থেকে পদত্যাগের দাবিতে সোমবার দুপুরের পর থেকে উত্তাল হয়ে ওঠে কলকাতা পুলিশের সদর দপ্তর লালবাজার এলাকা। গানে গানে মিছিলে স্লোগানে পুলিশ কমিশনারের পদত্যাগের দাবির এই আন্দোলনে সামিল হন সাধারণ মানুষ। ব্যর্থতার দায় না নেওয়া, এই উদ্দেশ্যে আমরা জানিয়েছি আমরা সিপির পদত্যাগ, সেই দাবিকে সামনে রেখেই আজকে আমাদের লালবাজার অভিযান। বিনীত গোয়েল তার পদত্যাগ, এটা কিন্তু খুবই স্পষ্ট আমাদের একটা দাবি, কারণ 9 আগস্ট যে ঘটনা ঘটেছে তারপরে যে যারা ঘটনা ঘটেছে সেরকম আমরা কোনো পুলিশের দিক থেকে সদর্থক কোনো স্টেপ দেখতে পাইনি। পুরো জগৎ বাস একটাই কথা বলছে যে তিলোত্তমার বিচার চাই। নির্মম এই ঘটনার প্রতিবাদে কলকাতা সহ গোটা দেশের চিকিৎসকদের সঙ্গে নাগরিক সমাজের আন্দোলনও চলছে। সঙ্গে যুক্ত হয়েছে রাজনৈতিক আন্দোলনও। সোমবার রাজ্য জুড়ে জেলা শাসকের অফিস ঘেরাও কর্মসূচি পালন করে বিজেপি। আর এই কর্মসূচি ঘিরে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার এলাকা রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়। ধর্ষক খুনি প্রমাণ লুপাটকারীরা যাতে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয় তার প্রার্থনা জানাই। আর তার পরিবার যেন এই শোকের আবহাওয়া কাটিয়ে উঠে নিজেদেরকে এই জাস্টিসের পক্ষে যে আইনি লড়াই তাতে সামিল করতে পারে, এই প্রার্থনা ভগবানের কাছে করতে চাই। গেরুয়া শিবিরের পাশাপাশি আন্দোলনে নামছে বাম কংগ্রেসও। মঙ্গলবার থেকে রাজপথে থাকবে এই দুই শিবির। ফলে আগামী কয়েকদিন নারী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় আন্দোলন আরও মারমুখী হবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে ধর্ষণের কঠিনতম সাজা নিশ্চিত করতে মঙ্গলবারই বিল পাশ করবে মমতা প্রশাসন। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।